হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এস লাইন নামের কে ড্রামা, যেটা আজকাল অনেক ভাইরাল। সবাই ড্রামাটি নিয়ে আলোচনায় মেতে উঠেছে। তাই ভাবলাম কেননা আপনাদের জন্য এক্সপ্লেন করা যাক। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা কাগজ সরিয়ে তার জানালার দিকে তাকায়। আর সূর্য ওঠার মধ্যে দিয়েই সকাল শুরু হয়। সকালবেলা একটি মেয়ে স্কুলে যাচ্ছিল। তার মাথার উপর দিয়ে একটি লাল তার ঘুরছিল। অন্যদিকে গাড়িতে একটি পুরুষ যাচ্ছিল। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো, আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন, তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো, আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। যার মাথায় অনেকগুলো রেড লাইন ছিল, ওই লোকটি মেয়েটিকে গাড়িতে ওঠার কথা বললে মেয়েটি তাকে পাত্তা না দিয়ে চলে যায়। মেয়েটি হাঁটতে হাঁটতে তার স্কুলের দিকে রওনা হয়। তখনই আমাদের আবারও তাকে দেখানো হয়। সে দেখতে পায় তার অপোজিটে নতুন একটি মেয়ে শিফট হয়েছে। মেয়েটির মাথায়ও অনেকগুলো লাল তার ছিল। মেয়েটি তাকে হাই জানালে সে তার কথায় কোনোই পাত্তা দেয় না। তারপর সে ঘরে এসে বসে। মেয়েটির নাম হচ্ছে শিন। সে সোফায় বসে বসে টিভি দেখছিল। তখন সে আমাদেরকে বলে, ছোটবেলা থেকেই আমি এই লাল লাইনগুলো দেখতে পাই। আর এই লাইনগুলো আমি কেন দেখতে পাই এই বিষয়ে আমার কোনো ধারণা নেই। আমি আমার বাবার মাথায়ও দুটো লাইন দেখতে পাই। আর সেম লাইন আমি আমার ড্রয়িং বুকে আঁকি। আমার মা দেখে অনেক নারাজ হয়ে যায়। আর এতে আমরা বুঝতে পারি এই লাইনটি ছিল রিলেশনের লাইন। যার যতটি লাইন থাকবে সে ততটি রিলেশন করবে। এখানে আমরা দেখতে পাই শিনের মা তার বাবাকে খুন করে ফেলে, কারণ তার মা এটা একদমই সহ্য করতে পারছিল না। এরপর থেকে শিন বুঝতে পারে সে যখনই লাল তার দেখতে পারবে তখনই কারো না কারো খুন হবে। এরপর থেকে নিজেকে সামলানোর সে অনেক চেষ্টা করে, মরে যাওয়ারও অনেক চেষ্টা করে। সে নিজেকে আঘাত করলে তার আঘাতগুলো অটোমেটিকই শেষ হয়ে যায়। তাই সে নিজেকে একটি রুমের ভিতর বন্দি করে দেয়। কখনোই সে বাইরে বের হতো না। তারপর আমরা দেখতে পাই শিনের বাসায় তার প্রতিবেশী এসেছিল। ওই মেয়েটি তার সাথে বন্ধুত্ব করার চেষ্টা করে। অনেকবার ডাকলেও শিন দরজা খুলে দেয় না। মেয়েটি অপেক্ষা করতে করতে তার জন্য সিঁড়িতে বসে থাকে। অপেক্ষা করার এক পর্যায়ে সে এখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে সে ফলগুলো রেখে যায়। তারপর আমরা দেখতে পাই শিন ফলগুলো নিয়ে বাসায় খেতে শুরু করে। তাকে দেখে মনে হচ্ছিল সে ফলগুলো অনেকদিন পর পেয়েছে। এদিকে আমরা ওই মেয়েটির মামাকে দেখতে পাই, যে কিনা একজন পুলিশ অফিসার ছিল। দেরি করে আসার কারণে তাকে অনেকেই অনেক কথা শোনায়। তখন সে বলে তার আত্মীয় স্বজনের খেয়াল রাখতে গিয়ে তার এমন অবস্থা। সবাই বলে বিয়ে করলে কি হবে। তখন আমরা দেখতে পাই সে তার এক কলিগের সাথে রোমান্টিক টাইম স্পেন্ড করছিল। এখানে আমরা বুঝতে পারি কলিগটি তাকে বিয়ের দাওয়াত দেওয়ার জন্য এসেছিল। আর এটাও আমরা জানতে পারি সে কিছুটা প্লে বয় টাইপের ছিল। তাই যে কোনো মেয়ের সাথেই সে যে কোনো সময় মিশে যেত। এদিকে আমরা স্কুলের একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা বুলিগাল ছিল। সবাইকে বুলি করে বেড়াতো। আর এখানে আমরা দেখতে পাই বুলিগাল অন্য কেউ না, সিও ছিল, যে কিনা ড্রামার শুরুতেই স্কুলে আসছিল। মেয়েটিকে খুব বাজেভাবে মারে তারা। বুলিরা তাকে মারে আর বলে, আজ টাকা কেন আনিসনি? তোর সাহস কিভাবে হয় আমাদের সম্পর্কে পুলিশকে বলার? আমরা বুঝলাম তোর মামা পুলিশে আছে, তার মানে এই নয় সে আমাদের কিছু করতে পারবে। নেক্সট টাইম তুই তোর মামাকে কিছু বলার চেষ্টা করলে তোর অবস্থা আমরা খারাপ করে দিব। এদিকে আমরা জুনকে দেখতে পাই, যে কিনা একটি মামলার তদন্ত করার জন্য এসেছিল। এখানে আসার পর তারা জানতে পারে মেয়েটির বয়ফ্রেন্ড তাকে অনেক দিন আগেই ছেড়ে চলে গিয়েছে, যার কারণে সে ডিপ্রেশনে ছিল। তার বাসা বাড়ি অনেক গোছালো ছিল। তাছাড়াও সে বাহির থেকে অর্ডার করে খাবার খেত। পুলিশ কিছুটা তদন্ত করার পর জানতে পারে যে লোকটি তাকে মেরেছে সে একটি হেলমেট পরে এসেছিল। তাছাড়াও ওই মেয়েটি কাল রাতে খাবার অর্ডার করেনি। তার মানে ওই লোকটি মারার জন্যই মেয়েটিকে তার বাসায় এসেছিল। যেহেতু তার বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়েছে 1 বছর আগে, তাই এটা শিওর ছিল তার বয়ফ্রেন্ড এই খুনটি করেনি।
এদিকে আমরা সিনিকে দেখতে পাই যে কিনা টিভি দেখে দেখে খাবার খাচ্ছিল। এখানে সে নিউজে দেখতে পারে ওই নিউজটা, আর সে দেখতে পারে ওই হেলমেটওয়ালা লোকটিকে যার মাথায় ছিল একটি মাত্র লাইন। এতে সে অনেক বেশি অবাক হয়, কারণ কোরিয়ায় একটি ছেলের মাথায় একটি মাত্র লাইন হওয়া এটা অনেক রেয়ার ছিল, এটা কখনোই সম্ভব ছিল না, কারণ কোরিয়ার ছেলেরা একাধিক রিলেশনে জড়িয়ে থাকতো। তারপর সে তার বাসার নিচে ওই হেলমেটওয়ালা ছেলেটিকে দেখতে পায়, আর সে অনেক ভয় পেয়ে যায়, মনে মনে ভাবে কার বাসায় এসেছে বা আল্লাহ ভালো জানে। তখন সে দেখতে পায় লোকটি তার সামনের বাসায় এসেছে। তখন সে পুলিশকে কল করে বলে, আপনারা যে হেলমেটওয়ালা লোকের কথা বলেছিলেন সে আমার বাসার পাশেই আছে। তখন সে দেখতে পায় আসলে লোকটি ছিল মেয়েটির বয়ফ্রেন্ড, আর তারা দুইজন রোম্যান্স করছিল। তখন তার এই ধারণাটি ভুল প্রমাণিত হয়, আর সে বুঝতে পারে সে আজ বুঝতে অনেক বড় ভুল করে ফেলেছে। এদিকে আমরা দেখতে পাই আজ সিও তার স্কুলে আসেনি। বুলিগালগুলো তার জন্য অনেক চিন্তিত ছিল, কারণ কোরিয়ার কালচার এমন ছিল তাদের কাউকে বলি না করলে একদমই ভালো লাগতো না। তাই তারা তার লকার খুঁজতে চলে যায়। লকারের মধ্যে তার অনেক জিনিসপত্র পায়, সাথে দুটো লাভ লেটার। আর লাভ লেটারগুলো তারা জুড়ে জুড়ে পড়তে শুরু করে। আর এদিকে আমরা জুনহুকে দেখতে পাই যে কিনা কিছু মামলা নিয়ে চিন্তিত ছিল। তখনই এখানে সিও চলে আসে আর তার আঙ্কেলের কাছে টাকা চাইতে শুরু করে। তখন তার আঙ্কেল তাকে বলে, তোমাকে না ওই দিন টাকা দিলাম। সে বলে, টাকা চেয়েছি, টাকা দিয়ে দাও। সে টাকা দিলে তার আঙ্কেল লক্ষ্য করে তার শরীরে আঘাতের চিহ্ন। তার আঙ্কেল তাকে জিজ্ঞাসা করলে সে তার দরজা বন্ধ করে দেয়। তখন তার মনে পড়ে কোনো একটি মেয়ে তাকে রাতে কল করেছিল। তখন সে পুলিশ স্টেশনে কল করে জানতে পারে মেয়েটি আর অন্য কেউ না, সিনহি ছিল। তারপর সে সিনহির বাসায় চলে যায় আর সিনহিকে বাহির থেকে ডাকতে শুরু করে, বলে দরজা খুলো। সিনহি দরজা খুলতে চায় না, সে ভয় পেয়ে যায়। তার মাথায় অনেকগুলো লাইন ছিল, তাই সে অনেক ভয় পেয়েছিল। তখন লোকটি বলে যে আমি অন্য কেউ না, আমি পুলিশের লোক। তুমি যেহেতু আমাকে ডেকেছিলে তাই আমি এখানে এসেছি। তখন দোতলা থেকে একটি লোক নামলে বলে যে এই মেয়েটি কখনোই কারো সামনে আসে না। তখন আমরা সিনহিকে দেখতে পাই, সে বাধ্য হয়ে বলে, আমি ভুল করে আপনাকে কল করেছিলাম, আসলে ছেলেটি মেয়ের বয়ফ্রেন্ড ছিল। নেক্সট টাইম থেকে এই ভুল আমার দ্বারা কখনোই হবে না। আপনি এখান থেকে চলে যান প্লিজ, আমি ভুল করেছি। তখন সে বলে আচ্ছা। অন্যদিকে আমরা হেলমেটওয়ালা একটি ছেলেকে দেখতে পাই। আসলে ছেলেটি চলে যায় আবারও ওই মেয়েটির বাসায়, যে কিনা সিনহির অপোজিটে থাকতো। এদিকে আমরা সিওকে দেখতে পাই, যে কিনা রাস্তার কাছে বসেছিল, তার টাকার অনেক প্রয়োজন ছিল। তখন সে লক্ষ্য করে একটি মহিলা বেতন উঠিয়ে তার বাসার দিকে যাচ্ছে, মনে হয় সে আজই বেতন উঠিয়েছে। তখন সিও তার পিছু করতে শুরু করে। আমরা এখানে বুঝতে পারি মেয়েটিকে সে ছিনতাই করতে চাচ্ছিল। মহিলাটিকে সে ছিনতাই করতে চাইলেও লোকজনের কারণে সে আর এই কাজটিতে সফল হতে পারে না। এদিকে আমরা জুনকে দেখতে পাই, যে কিনা পুলিশ স্টেশনে ছিল। সে চিন্তায় পড়ে যাচ্ছিল এই মামলাটা নিয়ে, কিভাবে সে সমাধান করবে এই বিষয়গুলো সে বুঝতে পারে না। একটি ছেলের ছবি এনে দেওয়া হলে ছেলেটিকে দেখে সে চিনতে পারে, কারণ সিনহির বাসার সামনে এই ছেলেটি তাকে বলেছিল মেয়েটি কখনো বাহিরে আসে না। তখন জুনের কাছে একটি কল আসে, আর জুন জানতে পারে তার বাবা হসপিটালে অ্যাডমিট। তাই সে কোনো বিষয়ে কথা না বলে এখান থেকে সরাসরি হসপিটালে চলে যায়। জুনের বাবা এখানে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। অনেক কষ্ট করে জুন তার বাবাকে বাঁচিয়ে নেয়। তারপর সে চলে যায় ওই লোকটির বাসায়, যেই লোকটি সবাইকে মারার চেষ্টা করছিল। তার পুরো বাসা লাল রঙের রং করা ছিল, তাই সে বুঝতে পারে না আসলে রুমে কে আছে। তখন লোকটি তাকে মেরে এখান থেকে পালিয়ে যায়। সব কিছু সিনহি দেখতে পায়। তারপর সিনহি হাতে একটি ছুরি নিয়ে বাসা থেকে বের হয়। যেহেতু সে অনেক দিন পর বাসা থেকে বের হয়েছিল, তাই সে মাথা ঘুরে পড়ে যায়। রাস্তায় পড়ে যাওয়ার পর সে কল্পনায় দেখতে পায় তার মা রক্তাক্ত হাতে তাকে ডাকছে। তখন সে কিছুটা ভয় পেয়ে যায়। আর এখানে আমরা বুঝতে পারি এটা তার ছোটোবেলার স্মৃতি ছিল। আর এদিকে এই মেয়ে মনে মনে ভাবে তার বয়ফ্রেন্ড হয়তো তার সাথে দেখা করার জন্য এসেছে। যখন সে ছেলেটির ফেস দেখতে পায় তখন জিজ্ঞাসা করে, তুমি এখানে কি করছো? এতে আমরা বুঝতে পারি মেয়েটি এই ছেলেটিকে চিনত। ছেলেটি তো মেয়েটিকে মারার জন্য একদম উতলা হয়ে ওঠে, তার গলা টিপে হত্যা করার চেষ্টা করে। তখনই এখানে সিনহি চলে আসে। সিনহিকে দেখে ছেলেটি বলে, তুমি কি আমাকে মারবে? তারপর সে তার কাছে যায় আর তার হাত থেকে ছুরি নিয়েই সিনহিকে মেরে দেয়। আর এখানে আমরা বুঝতে পারি যে লোকটি আসলে সিনহির মতোই ছিল, তাই সে সিনহিকে মারছিল। এদিকে আমরা জুনকে দেখতে পাই, যে কিনা সিনহির চশমা পায় আর এটা তাকে বাসায় দেওয়ার জন্য যায়।
তখন আমরা দেখতে পাই হাতাহাতিতে তাদের অবস্থা খুবই খারাপ ছিল। মেয়েটি নিজের যান বাঁচানোর অনেক চেষ্টা করছিল, তবে কোনোভাবেই সে তার যান বাঁচাতে পারে না। আর জুন যখন সিনহির বাসায় যায় তখন সে সব কিছু দেখতে পায় আর সে দৌড়ে ওই জায়গায় যাওয়ার চেষ্টা করে। এদিকে আমরা দেখতে পাই সিনহি ওই লোকটিকে মেরে দিয়েছে। আর এখানে আমরা জানতে পারি আসলে সিনহি কখনোই মারা যেতে পারে না বা তার কোনো আঘাত লাগে না। ওই আঘাতগুলো যদিও লেগে থাকে ওইগুলো আবার রিপেয়ার হয়ে যায়। এটা তার স্পেশাল পাওয়ার ছিল। এদিকে সিনহিকে পুলিশ ধরে নিয়ে যায়। এদিকে সিনহি অনেক চিন্তিত ছিল, কিভাবে কি করবে কিছুই বুঝতে পারে না। সে মনে মনে ভাবে হয়তো তার জেল হয়ে যেতে পারে। তখনই জুন আসে তার কাছে আর জিজ্ঞাসা করে, আচ্ছা ওই ছেলেটিকে তুমি কিভাবে চিনো? তখন সে বলে, আমি তো ওই ছেলেটিকে আগে কখনোই দেখিনি বা আমি ওকে চিনি না, শুধুমাত্র আমার বাসার অপোজিট থেকে দেখে তাকে বাঁচানোর চেষ্টা করেছি। তারপর জুন বাসায় চলে আসে। এখানে আমরা সিওকে দেখতে পাই। সিও তার কাছে টাকা চায়। তখন সে বলে, আমি কি তোমার এটিএম মেশিন? তখন সিওকে জিজ্ঞাসা করা হয় কি হয়েছিল। সিও বলে যে আমি তো গত সপ্তাহে তোমাকে বলেছিলাম তুমি কিছুই করতে পারোনি, উল্টা আরও ওদের দ্বারা আমাকে মার খেতে হয়েছে। তখন জুন বুঝতে পারে তার ভাগ্নির উপর দিয়ে কী যাচ্ছে। তখন আবার সে জিজ্ঞাসা করে, আচ্ছা তুমি ওই মেয়েটির সাথে কী করছিলে? তখন সে বলে, কোন মেয়েটির কথা বলছো তুমি? তখন সে সিনহির কথা বলে। তার মামা বলে, তুমি সিনহিকে কীভাবে চিনো? আমরা একই সাথে পড়তাম। তার মা তার বাবাকে খুন করার পর থেকে সে আর স্কুলে আসে না। এদিকে সিনহি যখন বসেছিল তার কাছে টেক্সট আসে, তুমি যা দেখতে পাও আমিও তা দেখতে পাই। তুমি যদি আমার সম্পর্কে সব কিছু জানতে চাও তাহলে আমাদের হাই স্কুলে দেখা করো, আমরা এটার সমাধান অবশ্যই খুঁজে বের করব। সিন পরিবর্তন হয়, আমাদের একজন টিচারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় যিনি সিউলদের ক্লাস টিচার ছিলেন। এদিকে আমরা সিউলকে দেখতে পাই, সেও তার স্কুলে চলে আসে। এদিকে আমরা সিনহিকে দেখতে পাই যে কিনা তার বাসায় ছিল। বাসায় থাকা প্রত্যেকটি হাতবুট সে সরিয়ে ফেলে আর মনে মনে চিন্তা করে তার বাহিরে যাওয়া উচিত, বাহিরের দুনিয়াটিকে পর্যবেক্ষণ করে দেখা উচিত। এইভাবে সে কতদিন কাটাবে। এদিকে আমরা স্কুলের সিন দেখতে পাই। স্কুলে বুলিগালগুলো খুব বাজে বাজে কথা লিখছিল বোর্ডে। সিউ ক্লাসে আসলে তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলা হয়, তবে সে কোনো কিছু না বলে চুপচাপ কথা শুনে। তারপর অনেক রাগ হলে এখানে অনেক মারামারি বেঁধে যায়। ওই মেয়েটি খুব বাজেভাবে সিউনকে মারে। যেহেতু সিউন দুর্বল ছিল তাই সে মারি খায়। তখনই ক্লাসে টিচার চলে আসে। টিচার এসে দুইজনকে সরিয়ে দিয়ে বলে, এইভাবে মারামারি করা ঠিক না। দুইজনকেই বোঝানোর চেষ্টা করে। এখানে আমরা দেখতে পাই, খিরে ভাই দুইজনকে কই বোঝালো, যে দুর্বল তাকেই উল্টাপাল্টা কথা শুনিয়ে দিল, তাকেই দোষারোপ করলো। সিউ যাওয়ার সময় ওই চশমাটি খুঁজে পায়, যেই চশমা দ্বারা ওই লোকটি খুন করত, যেটা আমরা আগের পার্টে দেখছিলাম। এদিকে আমরা জুনকে দেখতে পাই, সে খুবই দুশ্চিন্তায় ছিল কিছু বিষয় নিয়ে। আসলে সে বুঝেই পাচ্ছিল না এই মামলাটির আসল খুনিকে, আর সে কীভাবে খুনিকে খুঁজে বার করবে। এই বিষয়গুলো নিয়ে আসলে তার মধ্যে দুশ্চিন্তা কাজ করারই কথা, যেহেতু অনেক দিন যাবৎ মামলাটি তার কাছে ছিল আর এটা সমাধান না করতে পারলেও তার মান সম্মান নিয়ে টানাটানি হবে। তাই সে চিন্তায় পড়ে যায় কীভাবে সমাধান করবে। তখন সে অনেকগুলো বিষয় নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে আর বুঝতে পারে তাকে খুঁজতে হলে তাকে অনেক কঠোর হতে হবে। তাই সে তার বাসায় চলে যায় আর বাসায় গিয়ে বাসার পুরোটা দিক দেখতে শুরু করে আর দেখতে পায় শুধু লাল তার ছিল। এদিকে আমরা সিউকে দেখতে পাই যে কিনা তার মাথার উপর লাল তার দেখতে পায়। যেহেতু সে একজনের সাথে রিলেশনে ছিল তাই একটাই দেখতে পায়। তার মামা বাসায় আসলে সে দেখতে পায় তার মামার মাথার উপর অনেকগুলো লাল তার আর সে অনেক ভয় পেয়ে যায়, চিৎকার করে তার রুমে চলে যায়। তার মামাও কিছুই বুঝতে পারে না। পরের সিনে আমরা তাকে বাহিরে দেখতে পাই। সে মূলত সব কিছু পরীক্ষা করার জন্যই বাহিরে এসেছিল। বাহিরে এসে সে সব কিছু দেখতে শুরু করে। সে তো অবাক হয়ে যায়, কারণ প্রত্যেক লোকেদের মাথায় 3টা 4টা অনেকগুলো তার ছিল। পরদিন সকালে সে স্কুলে যেতে চায়। তার মামা তাকে গাড়িতে উঠতে বললে সে গাড়িতে ওঠে না, অনেক ভয় পেয়ে যায় ওই তারগুলো দেখে। তারপর সে যখন স্কুলে যায় তখন সে জানতে পারে তাদের সাথে প্রত্যেকের মাথায় অনেকগুলো করে লাল তার ছিল। এগুলো তার জন্য কিছুটা অবাক করছিল। তারপর সে ওই বুলি গালটিকে দেখতে পায়। তার মাথায় 2 থেকে 3টা তার ছিল, তবে একটি তার কারোর সাথে কন্ট্যাক্টে ছিল। এখানে সে বুঝতে পারে তারটি অন্য কারো না, তাদের ম্যাথ টিচারের সাথেই কন্ট্যাক্টে ছিল, কারণ মেয়েটি তাদের ম্যাথ টিচারের সাথেই রিলেশনে ছিল। তাই তাদের মধ্যে এইরকম একটি তার দেখা যাচ্ছিল। এদিকে আমরা টিচারকে দেখতে পাই যে কিনা একজন নতুন স্টুডেন্টের সাথে সবাইকে পরিচয় করিয়ে দিচ্ছে।
এদিকে আমরা জুনহুকে দেখতে পাই, যে কিনা কিছু পিকচারের মধ্যে তার চোখে চশমা দেখতে পায়। আর মনে মনে ভাবে কোথাও তো আমরা চশমা খুঁজে পাইনি। তারপর তার জিনিসপত্র সব কিছু চেক করতে শুরু করে। মনে মনে তখন ভাবে স্কুলে হয়তো পাওয়া যেতে পারে, তাই সে স্কুলে চলে আসে। স্কুলে যখন তার ভাগ্নির পরিচয় দেওয়া হয় তখন টিচার বলে, ও আচ্ছা, তাহলে আপনি বসুন, আমি বলছি। আসলে আপনার ভাগ্নির কথা কী আর বলবো, সে অনেক দুষ্ট, সে একটু সাইকো টাইপের। মা বাবা বলে, ও আচ্ছা, বুঝলাম। আসলে এই বিষয়টা নিয়ে আমার অনেক কষ্ট হচ্ছে, কারণ আমি তাকে ঠিকঠাকভাবে মানুষ করতে পারিনি, একলা মানুষ করেছি তো তাই। আসলে এই টিচারটিকে এখন আমার জুতা পিটাই করতে মন চাচ্ছে। আপনাদের কার কার মন চাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সিন পরিবর্তন হয়, আমরা আর দেখতে পাই যে মেয়েটিকে আবারও সবাই বুলি করছে। সিও কিছু বলতে পারছে না, কারণ তার বলার মতো কিছুই ছিল না। মেয়েগুলো তাকে খুব বাজেভাবে মারলে ওই নতুন স্টুডেন্টটি এখানে চলে আসে। আর ওই মেয়েগুলোর এই নতুন স্টুডেন্টের সাথেও অনেক মারামারি বেঁধে যায়। নতুন স্টুডেন্টকে ফেলে দিতে যাবে, তখন মেয়েটি বলে, আমি একা পড়বো না, যদি পড়ার হয় তোমাকে নিয়েই পড়বো। তখন ওই মেয়েটি অনেক ভয় পেয়ে যায় আর তাদেরকে ছেড়ে এখান থেকে চলে যায়। তারপর তাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। জুনের কথা বলা শেষ হলে ম্যাডামের কাছ থেকে বিদায় নিয়ে সে এখান থেকে চলে যায়। এদিকে আমরা দেখতে পাই যে জুনকে এখানে দেখে তার ভাগ্নি কিছুটা ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে সে এখানে কেন এলো। এদিকে আমরা দেখতে পাই জুন বাইরে চলে যায় ওই ছেলেটির তথ্য নেওয়ার জন্য। তখন লোকগুলো বলতে শুরু করে আসলে সে একটি চশমা পরে আসতো আর আমাদের মাথার উপর কি যেন লাইন গুনতে শুরু করতো। আর এটাই ছিল তার কাজ, হয়তো সে মানসিকভাবে অসুস্থ ছিল। তখন জুন বুঝতে পারে না আসলে কোন লাইনের কথা তারা বলছে। এখানে একটি মেয়ের তাকে অনেক ভালো লেগে যায়, তাই মেয়েটি তার সাথে রাত কাটাতে চায়। জুনের এইসব ভালোই লাগে, কারণ জুনকে আমরা কখনোই দেখিনি সে কোনো সুযোগ মিস করেছে। এই জন্যই তার মাথার উপরে এতগুলো রেড লাইন ছিল। এখানে জুনের অনেক রাগ হয় আর সে তাই এখান থেকে চলে যায়। এদিকে আমরা সিওকে দেখতে পাই, যে কিনা কিমের উপর নজর রাখছিল। সে দেখতে পাই কিম তার টিচারের সাথে দেখা করার জন্য এসেছে, তাও আবার একটি হোটেল রুমে। তারপর সে এই পিকচারগুলো তার ফোনে উঠিয়ে রাখে আর মনে মনে ভাবে দুইজনকেই ব্ল্যাকমেল করবে, কারণ তাদের কারণেই সে এতদিন পর্যন্ত বুলি হয়েছে। তাছাড়াও কিম নামের যে মেয়েটি ছিল তাকে কেউ কিছু বলতো না, এর পিছনে ওই টিচারটি ছিল। এদিকে আমরা সিওকে দেখতে পাই ছবিগুলো তাদের কাছে পাঠিয়ে দেয়। যখনই টিচার তাদের এই ছবিগুলো দেখতে পায় তখন সে অনেক ভয় পেয়ে যায়। সে কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ এইসব একজন টিচারের জন্য লজ্জাজনক ছিল। তারপর সে কি করবে কিছুই বুঝতে পারে না। কিম বলে, স্যার আপনাকেই ফাঁসতে হবে, কারণ আমি কখনোই ফাঁসবো না, কারণ আমার বয়স কম। টিচার তো এখানে অনেক চিন্তিত ছিল, কারণ তার এইসব থেকে বের হওয়ার কোনো রাস্তা ছিল না। এদিকে আমরা ওই মেয়েটিকে দেখতে পাই যে কিনা তার সাথে অনেক ভালোই মিশতো। তারা দুইজনের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব হয়ে যায়। তারপর তারা অনেক সময় একসাথে কাটাতে শুরু করে। এদিকে আমরা কিমকে দেখতে পাই, সে কোনো কিছুর দায়ভার নিজের উপর নিতে চাচ্ছিল না, সব কিছু সে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল। আর টিচার বুঝতে পারে সে কত বড় ভুল করে ফেলেছে। এদিকে আমরা সিনহুকে দেখতে পাই, যে কিনা এইভাবে অনেকগুলো টিচারকে ব্ল্যাকমেল করে আসছিল আর তার মাথায় একটি কাজই করছিল যে কিভাবে সে এলাকা ছাড়বে। এদিকে আমরা দেখতে পাই সে যখন ওয়াশরুমে তার চশমাটি খুলে রাখে তখন তার সাথে থাকা মেয়েটি বলে, তোমার চোখে তো কোনো প্রবলেম নেই, তাহলে চশমা কেন পরো? তখন সিনহু বলে যে আমি চশমা পরি, আমার ভালো লাগে, তাছাড়াও আমার চোখে প্রবলেম আছে। তখন মেয়েটি বলে, আমি খুব ভালো করেই জানি তুমি ওই রেড লাইনগুলো দেখতে পাও। তখন সে মেয়েটিকে জিজ্ঞাসা করে, তুমি কিভাবে জানতে পারলে? তুমি যেহেতু জানতেই পারো তাহলে বলো আমার মাথার উপর কয়টা আছে? তখন সে বলে, তোমার মাথার উপর একটাই আছে, এর বেশি নেই। তাছাড়াও আমি ওই মেয়ের মাথায় একটি বেশি দেখেছি, আমার মনে হয় তার কোনো টিচারের সাথে রিলেশন আছে। তুমি যদি চাও তাহলে আমি খোঁজ নিয়ে দেখতে পারি, আর যদি না চাও তাহলে আর খোঁজ নিলাম না। এটা আমাদের নিত্যদিনের সমস্যা, এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি।
আপনারা চাইলেই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। গত পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম সিওন এবং সিনহা মিলে তাদের বাসার দিকে যাচ্ছিল। তখন সিওন বলে, আমার না টাকার প্রয়োজন, যদি টাকাটা পেয়ে যাই আমি এখান থেকে চলে যাব। তখন সিনহা জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার কি কেউ নেই? তখন সে বলে যে না, আমার আসলেই কেউ নেই। অন্যদিকে আমরা কিমকে দেখতে পাই, যার কাছে ওই পিকচারগুলো পৌঁছে গিয়েছিল। তবে সে মনে মনে ভাবে, এই পিকচার দিয়ে আমার কি হবে? আমার তো বয়স কম, তাই আমার কিছু হবে না। যদি জেল হয় তাহলে স্যারের জেল হবে, এতে আমার কি? এখানে আমরা জানতে পারি সিওন শুধু ওই টিচার আর কিমকে নয়, অনেককেই সে ব্ল্যাকমেল করছিল আর সবার কাছে সে টাকা চাইছিল। টাকাগুলো নিয়ে পালানোর চেষ্টা করছিল সে। ওয়াশরুমে যখন তার চশমা খুলে, তখন সিনহা তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা তোমার চোখে তো কোনো প্রবলেম নেই, তাহলে তুমি চশমা কেন পরো? তখন সে বলে, আমার চোখে প্রবলেম আছে তাই আমি চশমা পরি। তখন সিনহা বলে, আমি খুব ভালো করেই জানি তুমি রেড লাইট দেখতে পাও। তাছাড়াও আমি তোমাকে কিছু কথা বলে রাখি, যারা এই রেড লাইনগুলো দেখতে পায় তাদের জীবন নিয়ে অনেক ঝুঁকি থাকে, তুমি প্লিজ এইসব বন্ধ করে দাও। তবে সিওন তার কোনো কথাই শুনতে রাজি হয় না। তবে সিনহা তাকে অনেক বোঝানোর চেষ্টা করে, বলে আমি রেড লাইট দেখতে পাই, তোমার মাথার উপর একটা রেড লাইট আছে। এখানে সিওন বুঝতে পারে যে সিনহাও সব কিছু আগে থেকে জানে বা সে দেখতে পারে। তখন সিনহাকে সে বলে এই বিষয় নিয়ে কথা না বলতে। তবে সিনহা তাকে বারবার বোঝানোর চেষ্টা করে। সিওন বলে, আমার কিছুই হবে না, তুমি এতে কোনো চিন্তা করো না, আমি আমার বুঝে শুনেই কাজ করছি। তাছাড়াও কিম আমার সাথে কী কী করেছে তুমি খুব ভালো করেই জানো, আর আমি এটা করবই। তখন সিওন তাকে বোঝানোর চেষ্টা করলেও তার কোনো কথাই কাজে আসে না। এদিকে আমরা দেখতে পাই যে তাদের কাছে তাদের পিকচার পৌঁছে গিয়েছে। টিচার অনেক চিন্তিত ছিল কিভাবে সব কিছু সমাধান করবে। তখন তার কাছে একটি টেক্সট আসে কিভাবে টাকা দিতে হবে। সিওন টাকার জন্য অনেক খুশি ছিল। সে মনে মনে ভাবে যখন তার কাছে টাকা চলে আসবে তখন সে তার বয়ফ্রেন্ডের সুগার মম হয়ে যাবে। সে সব কিছু তার মন পছন্দ মতো কিনে দিবে, এতে সে অনেক খুশি হয়। এদিকে আমরা কিমকে দেখতে পাই, যে কিনা চশমার সম্পর্কে সব কিছু ওই দিন জানতে পারে, তাই সে সিওনের পিছে আসছিল। যেহেতু সে সত্যটা জানে তাই সে সুযোগ বুঝে এটা চুরি করে নিয়ে যায়। এদিকে আমরা সিওনকে দেখতে পাই, খুবই চিন্তিত ছিল। সিনহাকে সে বলে, আমার চশমা তুমি নিয়েছো তাই না? চশমা খুঁজে না পাওয়ায় সে অনেক হতাশ ছিল। সিনহি চশমা নেয়নি, তবে সিওনের কেন জানি না সিনহিকে বারবার সন্দেহ হচ্ছিল। তারপর সে তাকে কল করে বলে, তুমি আমার চশমা এক্ষুনি ফেরত দিবে। তখন সে বলে, আমি চশমা নেইনি, তাহলে কিভাবে ফেরত দিব? এদিকে কিমকে দেখানো হয় যে কিনা রাস্তা দিয়ে হাঁটছিল। এখন তাকে অন্য দুনিয়ার লোক মনে হচ্ছিল। সে সবার মাথার উপর রেড লাইন দেখতে পাচ্ছিল, আর সে বুঝতে পারে এগুলো কিসের প্রতীক। এদিকে আমরা সিওনকে দেখতে পাই, যে কিনা টিচারের সাথে দেখা করার জন্য আসে। টিচার তাকে বলে যে আমার কাছে তো টাকা নেই, তাছাড়াও আমার বউ বাচ্চা আছে, তুমি যদি এগুলো আমার ওয়াইফের কাছে দাও তাহলে সে তো আমাকে ছেড়েই চলে যাবে, তাই না? তাছাড়াও আমার বাচ্চা আছে, আমার বাচ্চাটা এতিম হয়ে যাবে, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। তখন সিওন বলে যে যখন কিম আমাকে ডিস্টার্ব করতো তখন তো আপনি আমাকে ক্ষমা করেননি, তাহলে এখন কিভাবে আমি আপনাকে ক্ষমা করব? তাদের মধ্যে কিছুক্ষণ ঝগড়া ঝামেলা হতে থাকে। টিচারকে সে কখনোই ক্ষমা করতে চায় না, কারণ টিচার তার সাথে অন্যায় করেছে। এতদিন কিম তাকে অনেকভাবে বুলি করেছে, তবে সে তাকে কোনো পাত্তা দেয়নি। সিনহি জানতো সে টাকার জন্য যাচ্ছে, তাই সিওনের জন্য তার চিন্তা হচ্ছিল। দৌড়ে এসে দেখতে পায় তার সন্দেহ ঠিক ছিল, তার বান্ধবী ফ্লোরে পড়ে রয়েছে। তাছাড়াও সে অনেক উঁচু বিল্ডিং থেকে পড়েছে, তাই তার বেঁচে থাকাটা একদমই ইম্পসিবল ছিল। তারপরও তাকে ডক্টরের কাছে নিয়ে যাওয়া হয়। এখানে সিনহি ভালো করেই বুঝতে পারে এই সব কিছু ওই চশমার জন্য হয়েছে। সিনহি এই রেড লাইট সম্পর্কে সব কিছু জানতো, তাই সে এই রেড লাইটগুলোকে অভিশপ্ত বলে মনে করত। এখানে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, সিনহিকে তো আমরা দেখেছিলাম চুল আছে, সে চুল খাটো করে এখানে ভর্তি হয়েছে জাস্ট সে নিজের নতুন জীবন শুরু করার জন্য। এদিকে সিওনের মামা চলে আসে আর জিজ্ঞাসাবাদ করতে শুরু করে সিনহিকে। সিনহি সব প্রশ্নের উত্তর দেয়। সে বলে এই ঘটনা। তখন মামা অনেক চিন্তিত হয়ে পড়ে। এদিকে আমরা হেড টিচারকে দেখতে পাই, যে কিনা স্কুলের সব টিচারকে বকাঝকা করছিল আর জিজ্ঞাসা করছিল এত বড় ঘটনা ঘটে গিয়েছে, কোরিয়ান টিচার কোথায়? কোরিয়ান টিচার হচ্ছে ওই টিচার যেটাকে ব্ল্যাকমেল করেছিল সিওন। আর এখানে সব টিচারদের মধ্যে একটু ঝামেলা তৈরি হয়ে যায়। এখানে টিচারদের তাদের নিজেদের মধ্যেই ঝামেলা তৈরি হয়ে যায়, কারণ একজন টিচার বলছিল স্টুডেন্টরা যদি সুইসাইড করে তাহলে আমি কি করব, আমাদের তো কিছু করার নেই, তাই না? অন্য টিচাররা এখানে তাদেরকে সামলে নেয়। সিন পরিবর্তন হয় ক্লাসে, যেখানে সিনহি এসেছিল। সিনহি এসে দেখতে পায় ক্লাসে সবাই আলোচনা করছিল তাদের দুইজনকে নিয়ে। কিমও আজ স্কুলে আসেনি,
যেহেতু কিমও আসেনি, সিওনও মারা গিয়েছে, তাই কথা হচ্ছে স্কুলে মজা হবে না। এদিকে আমরা অন্য একজন টিচারকে দেখতে পাই যে কিনা নিজেকে দোষারোপ করছিল, মনে মনে ভাবছিল সিওনের ক্লোজ আমি ছিলাম, হয়তো আমার জন্য সিওন মারা গিয়েছে। এদিকে আমরা অন্য একজন টিচারকে দেখতে পাই যিনি এতদিন যাবৎ এই স্কুলেই পড়াতেন, কিন্তু এখন তিনি আর স্কুলে পড়াবেন না, তিনি রিটায়ার্ড নিয়ে চলে যাবেন। সবাই ওনাকে বলে, আপনি তো বলছিলেন যে 1 সপ্তাহ পরে আপনি আপনার বিয়ের ইনভিটেশন আমাদেরকে দিবেন। তখন টিচার বলেন যে আমি বিয়ে ক্যান্সেল করে দিয়েছি, তাছাড়াও আমি কুরিয়া ছেড়ে চলে যাচ্ছি। একথা বলে উনি এখান থেকে চলে যান। তারপর জাং তার বোনের বাসায় চলে আসে। তার বোন সারাদিন বিজি থাকতো, কারণ তার বোনের একটি ছোট বাচ্চা রয়েছে। তার হাজব্যান্ড সবসময় বিজি থাকতো, তাই সে তার বোনকে বলে যে সে তো কোরিয়া ছেড়ে চলে যাচ্ছে। তার বোন তাকে বোঝানোর চেষ্টা করে যে সে হয়তো বিয়ের পরেও যেতে পারতো, এখন না গেলে ভালো হয়। এদিকে আমরা শিনিকে দেখতে পাই যে কিনা সিওনের কাছেই ছিল, সাথে তার মামাও ছিল। তারপর সিনি ওই জায়গাটিতে চলে এসে যেখান থেকে লাফ দিয়েছিল সিওন, সে বুঝতে পারে টিচার তাকে ধাক্কা দিয়েছিল। তখন বেনিওয়ালা একটি মেয়ে চলে আসে, আর মেয়েটি বলে আমার মনে হচ্ছে কিম তাকে ধাক্কা দিয়েছিল, কারণ কিম তো এখানে আসেনি। তাছাড়াও তুমি যদি তার শেষ কার্যে যাও তাহলে অবশ্যই আমাকে নিও। তখন সে বলে যে সে তো মারা যায়নি, জীবিত আছে, উল্টাপাল্টা কথা বলা বন্ধ করো। এখানে আমরা জানতে পারি যে সিওন মারা যায়নি, সে জীবিত আছে। তখনই তার নজর পড়ে একটি ছেলের দিকে, আর তার চোখের চশমাটি সে নিজের চোখে লাগিয়ে দেখে সে এটা এসলাইনওয়ালা চশমা ছিল না, সেটা একটি নর্মাল চশমা ছিল। এদিকে জাং তার টেবিলে এই চশমাটি পায়। তারপর একজন লেডি টিচারকে জিজ্ঞাসা করে, আচ্ছা টিচার চশমাটি কি আপনার? তখন সে বলে চশমাটি তো আমার নয়, তবে এটা পরলে আপনাকে অনেক ভালো লাগবে, তাই এটা আপনি ট্রাই করতে পারেন। তারপর আমরা দেখতে পাই টিচার ওই চশমাটি পরে নেয়। সে দেখতে পায় যে অনেকগুলো লাইন মানুষের মাথার উপর, সে তো বুঝতে পারে না এই লাইনগুলো কি। সিওনের মামার মাথার লাইন দেখে তো সে অবাক হয়ে যায়। সিওনের মামা এখানে তদন্ত করার জন্য এসেছিল। তার টিচার তার জন্য আফসোস করে আর বলে আমি তার খেয়াল রাখতে পারিনি। তখন তার মামা জিজ্ঞাসা করে তাকে যে বুলি করতো ওই মেয়েটিকে আমাকে দেখাতে পারবেন? তখন টিচার বলে ওই মেয়েটি তো স্কুলে আসে না, আমি কিভাবে আপনাকে দেখাবো? তখন তার ফোন থেকে একটি পিকচার পাওয়া যায়, পিকচারে একটি ছেলে ছিল। সন্দেহ করা হয় ছেলেটি হয়তো তার বয়ফ্রেন্ড। তারপর তার মামা ওই ছেলেটিকে খুঁজে বের করে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদ করলে জানা যায় যে সে আসলে তার বয়ফ্রেন্ড নয়, সে তাকে শুধু পছন্দ করত। আর একদিন রুমে নিয়ে গিয়েছিল ফিজিক্যাল রিলেশনের জন্য, কিন্তু ওই দিন তাদের মধ্যে কিছুই হয়নি, তারা কিছু করতে চাইলেও পারেনি। আর ছেলেটি তেমন পছন্দ করতো না সিওকে, সিওনি তার জন্য পাগল ছিল। এখানে তার মামা তাকে আরও বলে যে আচ্ছা ঘটনা যেহেতু এমন, তাহলে তুমি এক কাজ করো, তুমি আমাকে ওই মানুষটিকে খুঁজে দাও। বলো তুমি যে তুমি কি এমন কাউকে চেনো যে কিনা তার সাথে শত্রুতা ছিল বা তাকে মারতে পারে। তখন ছেলেটি বলে এমন কাউকে তো আমি চিনি না, কারণ এমন কারোর সাথে আমার সম্পর্ক ছিল না। তখন মামা বুঝতে পারে যে সে ভুল জায়গায় এসেছে। তারপর সে থানা এসে বসে বসে সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করে। ফুটেজে সে কিমকে দেখতে পায় যে কিনা সোয়নের ব্যাগ থেকে চশমাটি চুরি করে নিয়ে যায়। তারপর সে শপিং মলে হাঁটছিল। কিছুক্ষণ পর সে একটি অন্ধকার গলিতে হারিয়ে যায়। এদিকে আমরা জাংয়ের ফ্যামিলিকে দেখতে পাই। জাং তার বোন আর বোনের হাজব্যান্ডের সাথে বসে খাবার খাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই তার বোনের হাজব্যান্ডের মাথায় অনেকগুলো লাল লাইন ছিল, আর এগুলো দেখে সে বুঝতে পারে তার বোনের হাজব্যান্ড কত নাম্বারের লুচ্চা। তারপর সে মনে মনে ভাবে কীভাবে একে টিকটাক করবে। এদিকে তাকে জিজ্ঞাসা করা হয় সে কেন বিয়ে ভাঙলো। তখন সে বলে আমাকে রেখে রিলেশন করবে, বিয়ে ভাঙবো না। তারপর তারা দুইজন ম্যান টক করার জন্য নিচে বাহিরে চলে যায়। দুইজন অনেক বেশি ড্রিঙ্ক করে। দুজনের মধ্যে তার বোনের হাজব্যান্ডই একটু বেশি ড্রাঙ্ক করে। ড্রাঙ্ক অবস্থায় সে 4 তলার বাসার জন্য লিফট ক্লিক করে, কিন্তু সে থাকতো 6 তলায়। জাঙ্ক এখানে বুঝতে পারে তার বোন জামাইয়ের হয়তো অন্য মেয়ের সাথে রিলেশন আছে যে কিনা 4 তলায় থাকে। তখন সে মনে মনে ভাবে তার মানে এই জন্য সে প্রতিদিন 4 তলায় যেত ড্রাঙ্ক অবস্থায়, তাই সে 4 তলার বাটনটি অন করেছে। এখানে সে চিন্তিত হয়ে পড়ে। সিন পরিবর্তন হয়, আমরা জুনকে দেখানো হয় যে কিনা তার সিনিয়রের সাথে আলোচনা করছিল। তার সিনিয়র ভাবে স্কুল গার্ল আত্মহত্যা করেছে, এটা আর বাবার কি আছে, তবে তার মনে হচ্ছিল তাকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। এদিকে আমরা জাংকে দেখতে পাই যে কিনা পরদিন স্কুলে আসে। স্কুলে আসার পর সে জানতে পারে কার কার সাথে রিলেশন আছে আর কতগুলো রিলেশন আছে।
তিজেন নামের যে টিচারটি ছিল তার মাথায় কোনো লাইন থাকে না। আমি আপনাদেরকে একটি কথা ক্লিয়ার করে দেই, আমার মনে হচ্ছে এই টিচারটির হয়তো কোনো ওষুধ নেই বা তার কাছে কোনো একটা পাওয়ার আছে যার কারণে তার মাথার কোনো লাইন দেখা যায় না। তারপর যাক আসে তার কাছে আর জিজ্ঞাসা করে, আচ্ছা মিস, আপনার সাথে যদি কেউ চিট করে তাহলে আপনি কি করবেন? তখন সে বলে, কি আর করব, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব সে কিভাবে আমাকে চিট করছে, এগুলো এনজয় করব। তাছাড়া আর কি করব, কিছু করার নেই তো আমার কাছে। সিন পরিবর্তন হয়, আমরা তার বোন আর বোনের হাজবেন্ডকে দেখতে পাই। লিফটে ওঠার পর জাং দেখতে পায় এখানে তো চতুর্থ ফ্লোরের একটি বক্স রাখা আছে। সে চলে যায় ওই ফ্লোরে বক্স দেওয়ার জন্য। তখন সে বুঝতে পারে তার বোনের জামাই যে ফ্লোরে যায় এটা সেই ফ্লোর ছিল। তখনই এখানে একটি মেয়েকে আসতে দেখা যায়। মেয়েটির মাথায় অনেকগুলো লাল লাইন ছিল আর মেয়েটি অনেক জিনিসপত্র নিয়ে রুমে ঢুকছিল। সে লক্ষ্যই করেনি জ্যাককে। এদিকে স্কুলের টিচার আর সোয়নের পিকচার ভাইরাল হয়ে যায়। সবাই তাদেরকে নিয়ে আলোচনায় মেতে ওঠে। তখনই পুলিশের কাছে কল আসে, একটি লাশ পাওয়া গিয়েছে। তাই পুলিশ জলদি করে ওই জায়গায় চলে যায়। তখন এখান থেকে তারা জানতে পারে যে 3 দিন আগে লোকটি মারা গিয়েছে। লোক বলতে আমি টিচারের কথা বলছি। তবে এখানে ঘটনাটি পুরো উল্টোই হয়ে যায়। আসলে এখানে লোকটি হয়তো কিছুক্ষণ আগেই মারা গিয়েছে, কেউ হয়তো তাকে মেরে রেখে দিয়েছে। এদিকে আমরা শিন, চশমাওয়ালা ছেলে আর একজন ছোটওয়ালা মেয়েকে বাহিরে বের হতে দেখি। তখনই এখানে পুলিশ জন চলে আসে আর বলে, শিন তুমি আমার সাথে চলো। তখন ছোটওয়ালা মেয়েটি বলে, পুলিশকে ডাকবো? তখন সে বলে, আমিই পুলিশ, শিন তুমি একটু আসো, তোমার সাথে কথা আছে। তারপর সে শিনকে নিয়ে চলে যায় আর শিনকে জিজ্ঞাসা করে এই চশমার বিষয়টি আসলে কি। তখন সে লোকটিকে বলে যে এক কাজ করতে পারো, তুমি যদি আমাকে ওই চশমাটি এনে দিতে পারো তাহলে আমি চশমার সম্পর্কে তোমাকে সব কিছু বলে দিব। এদিকে আমরা জাংকে দেখতে পাই যে কিনা ড্রিঙ্ক করছিল আর সে একটি মেয়ের সাথে টাইম পাস করছিল। চতুর্থ ফ্লোরের যে মহিলাটি ছিল ওই মহিলাটি। আর সে তার দুলাভাইকে কল করে সে মিথ্যা কথা বলে সে নাকি একটি মিটিংয়ে আছে। তখন সে তাকে বলে মিটিং শেষ করে বাসায় চলে আসো। তারপর সে ওই হোটেল রুমে চলে যায়। হোটেল রুমে একজনের সাথে আরেকজনের লাইন কানেক্টেড ছিল। এখানে সে বুঝতে পারে না রহস্যটা কী ছিল। তারপর সে তার বোনের হাজব্যান্ডকে হাতে নাতে ধরে ফেলে আর তাকে অনেক বাজেভাবে মারে। তখন তার বোনের হাজব্যান্ড তাকে বলে, আমি সব কিছু ঠিক করে দিব, তোমার বোনকে বুঝিয়ে বলবো এই মেয়েকে আমি ছেড়ে দিব, প্লিজ তুমি এখান থেকে চলে যাও। সে যেহেতু আজ চলে যাবে তাই তার বোনের কাছ থেকে বিদায় নেয়। বোনকে বলে, তুই দুলাভাইকে ডেকে রাখিস আর সাবধানে থাকিস। তারপর সে তার স্কুলে চলে যায় কিছু জিনিসপত্র নেওয়ার জন্য। স্কুল থেকে তার প্রয়োজনীয় প্রত্যেকটি জিনিসপত্র সে গুছিয়ে নিয়ে যায়। এখানে সে চশমাটির দিকে তাকিয়ে থাকে। ফোন হাতে নেওয়ার পর সে জানতে পারে তার বোনের হাজব্যান্ড যেই মেয়েটির সাথে রিলেশনে আছে সে নাকি প্রেগনেন্ট। তারপর বাসায় যাওয়ার রাস্তায় সে দেখতে পায় তার বোন ওই মেয়েটির গাড়িকে ঠুকে দিয়েছে। এখানে তার বোনের অবস্থা খুবই খারাপ ছিল। তার বোনের হাজব্যান্ড তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তারপর সে তার বোনের কাছে যায় আর তাকে জিজ্ঞাসা করে কি হয়েছে। তার বোনের হাজব্যান্ডকে সে যখন মারতে যায় তখন তার বোন তাকে নিষেধ করে মারার জন্য, বলে মারতে হবে না, এই বিষয়গুলো আমি দেখে নিব। এদিকে আমরা জুনকে দেখতে পাই সে অনেক চিন্তিত ছিল। তখন তার হাতে একটি খাতা পড়ে, খাতায় অনেকগুলো লাল লাইন আঁকা ছিল। তখন সে জিজ্ঞাসা করে, আচ্ছা এই লাল লাইনগুলো কি, তুমি কি আমাকে বুঝিয়ে বলতে পারবে? তারপর বলে, যে যার সাথে ফিজিক্যাল হয় বা যে যতজন লোকের সাথে ফিজিক্যাল হয় এটা তার মাথার উপর একটি লাল লাইন হিসেবে শো করে। এটাই হচ্ছে লাল লাইনের রহস্য। আর এটা সবাই দেখতে পায় না, কিছু লোক দেখতে পায়। জুনকে সব বলে দিয়েছে তাই এখন জুন সব কিছুই জানে। যেহেতু সে সব কিছু জানে তাই তার এই বিষয়গুলো নিয়ে কিছু ঘাটাঘাটি করার দরকার ছিল। চুল পড়া আমাদের নিত্যদিনের সমস্যা। এটা শুধু আমার আপনার নয়, মোটামুটি সবারই বলতে পারেন। তবে বিভিন্ন কারণে চুল পড়ে থাকে। চুল পড়ার সমাধান আমরা সবাই খুঁজি। তবে আমি বলবো আমার এই এসপি হেয়ার অয়েলটা আপনারা একবার ইউজ করে দেখতে পারেন। এটা খুবই বিশ্বস্ত। যেহেতু আপনারা আমাকে বিশ্বাস করেন তাহলে আমার এই হেয়ার অয়েলটি একবার ইউজ করে দেখতে পারেন। আমি আপনাদেরকে বলবো আগে এই হেয়ার অয়েলটি ব্যবহার করুন, তারপর না হয় আমার কথায় বিশ্বাস করবেন। একবার হলেও ব্যবহার করে দেখুন, অনেক সাশ্রয়ী। আমি আপনাদের জন্য 200 মিলি হেয়ার অয়েল মাত্র 360 টাকা দিয়েই দিচ্ছি। আপনারা চাইলে এই হেয়ার অয়েলটি অর্ডার করতে পারবেন spshop.com থেকে। ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে অর্ডার করে নিন। যেহেতু সে পুলিশ, এটা তো তার কাজ ছিল। তখন সে চলে যায় এখান থেকে আর শিন চলে যায় তার বান্ধবী সিওনকে দেখার জন্য। সিওনের অবস্থা খুবই খারাপ ছিল আর তার মাথার পাশে একটি লাইন ছিল। এটা দেখে সে বুঝতে পারে সে একজন ছেলেকেই পছন্দ করত। তারপর সে ক্লাসে চলে আসে। ক্লাসে সবাই তাকে উল্টাপাল্টা কথা শোনাতো, তবে সে কারো কথাই কিছু মনে করতো না।
এদিকে আমি আপনাদের এই ছেলেটির সাথে পরিচয় করিয়ে দেই, যে কিনা সবসময় শিনের সাথে ঘোরাঘুরি করে। সে শিনকে বলে আজ ঘুরতে যাই, শিন বলে না আমি পার্ট টাইম জব করি তাই পারবো না। এদিকে আমরা রারি নামের একটি মেয়েকে দেখতে পাই। এটা আমাদের ড্রামার নতুন ক্যারেক্টার। তার কাছে একটি চশমা আছে, যে চশমা দিয়ে সে ওয়েস লাইন দেখতে পায়। তাদের একজন ওল্ড টিচারের মাথার দিকে তাকালে সে বুঝতে পারে টিচার কোনো রিলেশনে নেই। সে মনে মনে ভাবে টিচার কি আজ পর্যন্ত কোনো কিছু করেনি, এটা কিভাবে সম্ভব হতে পারে। তারপর তারা সবাই মিলে লাঞ্চ করতে চলে আসে। তারা সবাই সবার মতো করে কথা বলছিল, তাদের সবকিছু একে অপরের সাথে শেয়ার করছিল, ভালো খারাপ ফ্যামিলির বিষয়গুলো আর কি। তারা যখন এইসব নিয়েই কথা বলছিল তখনই এন্ট্রি হয় মিউজিক টিচারের। সে বসে খাবার খাচ্ছিল। সে দেখতে অনেক সুন্দর ছিল, তার সৌন্দর্যের প্রশংসা সবাই করছিল। রানী মিউজিক টিচারের সাথে খারাপ সম্পর্ক তৈরি করতে চায়। আপনারা হয়তো মনে মনে ভাবছেন আমি এগুলো কি বলছি, দেখতেই থাকুন আগে কি হয়। রানী রাতের বেলায় নকল বিগ পরে চলে আসে বাহিরে। সে হোটেল রুমের বাহিরে কি করছিল এটি হচ্ছে প্রশ্ন। সিন পরিবর্তন হয়, আমরা দেখতে পাই জুন জ্যাককে সবকিছু খুলে বলে। এখানে সে বলে এটা কিভাবে সম্ভব, একটি লাল দাগ দেখে তুমি কিভাবে এগুলো আইডেন্টিফাই করতে পারবে। তখন সে তার কথা বিশ্বাস করে না। এদিকে আমরা শিনকে দেখতে পাই, যে কিনা একটি হোটেলে কাজ করত। এখানে তাকে যে পছন্দ করতো ওই ছেলেটি আর তার ছুটিওয়ালা বান্ধবী দুইজনই চলে আসে আর তাকে বলে আমরা হোটেল রুমে থাকতে চাই। তখন শিন বলে এটা কখনোই সম্ভব না, তোমরা ভিতরে আসো। ভিতরে এসে তারা তিনজনই তাদের মতো আলোচনায় বসে যায়। এখানে শিনের বান্ধবী তাকে শুধু ধাক্কা দিচ্ছিল। সে খুব ভালো করেই জানে শিন আর ওই ছেলেটি একে অপরকে পছন্দ করে, তবে তারা বলতে পারছে না। তখনই এখানে রাড়ি চলে আসে। ছুটিওয়ালা ওই মেয়েটি রাড়িকে দেখে বলে এই মেয়েটিকে আমার মনে হয় আমি কোথাও দেখেছি। তারপর রাড়ি তার রুমে চলে যায়। রুমে গিয়ে বেডে শুয়ে সে চিন্তা করে আমি তো অনেক ছেলেদের সাথে আজ পর্যন্ত ওইসব কাজ করেছি, তবে আমি কোনো কাজেই মজা পাইনি। আমার সব সময় মনে হয় আমি টিচারের সাথে করে সুখ পাবো, এটাই হয়তো তার ধারণা ছিল। তারপর দিন যখন সে চলে যাচ্ছিল তখন এরা বুঝতে পারে যে সেটা অন্য কেউ না, তাদের স্কুলের এমপ্লয়। এদিকে সে এসে তার চশমা লাগিয়ে শহরের সবকিছু দেখতে শুরু করে। এদিকে আমরা জুনকে দেখতে পাই, যে কিনা সবকিছু নিয়ে তদন্ত করছিল। তখন সে জানতে পারে সিনের বিষয়টি। সিন ছোটবেলা থেকে এই লাইনগুলো দেখতে পায়। সে ড্রয়িংয়ের মধ্যে তার বাবার যে অন্য কারোর সাথে রিলেশন আছে ওইটা বোঝানোর চেষ্টা করেছিল। তারপরই তার মা তার বাবাকে খুন করেছিল। তারপর সে সবকিছু সঠিকভাবে বুঝতে পারে। সিন পরিবর্তন হয়, সে সিনকে নিয়ে চলে যায় সিয়নের কাছে। সিয়নকে দেখিয়ে জিজ্ঞাসা করে তার মাথার উপর কয়টা লাইন আছে। যেহেতু এটা পার্সোনাল বিষয় তাই সে বলতে পারে না, তবে সে এটা বলে যার সাথে কানেকশন হোক না কেন সে আমাদের স্কুলের নয়। আমি জানি না কে, তবে আমি বলতেও পারছি না কারণ আমি তাকে চিনি না। তাকে জিজ্ঞাসা করা হয় সে কি জানে কার কাছে চশমা আছে, সে বলে না। পরদিন সে টিভিতে দেখতে পায় যে একজন ক্রিমিনাল যাচ্ছে। ক্রিমিনালের চোখেও সেম চশমা। তখন সে বুঝতে পারে কোরিয়াতে সে ছাড়াও আরও অনেকের কাছেই এই চশমা আছে আর তারাও তাদের মতোই। পরদিন স্কুলে রারিকে দেখানো হয়, যে কিনা মিউজিক টিচারের সাথে কথা বলার জন্য আসে। তাদের মধ্যে অনেক কথা হয়, শেষ পর্যন্ত তাদের লাইন কানেক্ট হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি তারা একে অপরের জন্য ফিল করে। এদিকে জিংসু আর সিনকে দেখানো হয়। জিংসু সিনকে বলে চলো আমরা একটি জায়গায় যাই। তারপর তারা একসাথে সুইমিং এর জন্য যায়। শিন লাফ দিয়ে পানির নিচে বসে থাকে। তখন জিংসু মনে করে সে হয়তো ডুবে যাচ্ছে। তারপর তাকে গিয়ে সেফলি উঠিয়ে নিয়ে আসে। দুইজন মিলে তারা চাউমিন খায় আর তারা এই দিনটি অনেক এনজয় করে। শিন জিনসুকে বলে আমি লাল লাইন দেখতে পাই। তখন জিনসু বলে আমার মাথায় কয়টা আছে। তখন সে বলে তোমার মাথায় একটিও নেই, আমার মাথায়ও নেই, তোমার মাথায়ও নেই, তার মানে আমরা দুইজন রিলেশনে নেই। তারপর সে বাসায় আসে আর তার মাথায়ও লাল লাইন দেখা যেতে পারে। এখানে আমরা বুঝতে পারি সে তো ওইসব কাজ করেনি, তারপরও তার মাথায় কেন লাল লাইন। এটার একমাত্র কারণ হতে পারে যে কেউ যদি তার প্রতি ওইসব ফিল করে থাকে তাহলে হয়তো তার মাথায় লাল লাইন অবশ্যই চলে আসে। এছাড়া আর কোনো কিছু আমার মাথায় আসছে না। অন্যদিকে পুলিশ স্টেশনের সিন দেখানো হয়। জ্যাকের সাথে একজন মেয়ে দেখা করার জন্য এসেছিল আর সে তার সাথে অনেক হাসি খুশিভাবে কথা বলে। পুলিশ স্টেশনের সবাই সন্দেহ হয় মেয়েটি হয়তো তার সাথে রিলেশনে ছিল বা হয়তো তার এক্স গার্লফ্রেন্ড। তখন তাকে তার টিমের অন্যরা জিজ্ঞাসা করলে সে বলে মেয়েদের জন্য আমার কাছে কোনো সময় নেই। তোমার কি মনে হয় আমাদের জবে কি ওই রকম সময় আছে? তখন সে বলে যে না, আমাদের জবে তো ওই রকম সময় নেই। আচ্ছা বাদ দাও। এদিকে আমরা রারিকে দেখতে পাই, যে কিনা ওই হোটেল রুমে চলে যায় আর সে একই রুমে প্রতিদিনই যায়। তারপর ওই রুমে গিয়ে সে নিজেকে নিজেই বলে আমি প্রতিদিন একই রুমে আসি
অনেকজনের সাথেই থাকি, তবে আমি ওই ফিলিংটা পাই না যেই ফিলিংটা আমি চাই। এটা যে কখন পাবো এটা আমি নিজেও জানি না। আর এই রুমে আসার স্পেশাল কারণ হচ্ছে এই রুমে একটি ফুটো আছে যেটা দিয়ে অন্য রুমে কে কী করছে ওই সব কিছু দেখা যায়। তাই সে এই রুমে আসে। আজ উল্টো কাহিনী ঘটে যায়। এখানে তো মিউজিক টিচার আর অন্য একটি মেয়ে এসেছিল। তাদের দেখে রানী অবাক হয়ে যায়। আর সে নিজের চোখে বিশ্বাসই করতে পারে না। তখন তার অনেক কষ্ট হয় নিজের চোখে এইসব দেখে। সে মনে মনে একটি প্ল্যান বানায়। মেয়েটি বলে আজ চলে যাচ্ছি, কাল সেম টাইমে দেখা হবে। রানী পরদিন তাদের রুমের পানিতে ড্রাগ মিশিয়ে রাখে। তাছাড়াও সে প্রস্তুত হয়ে থাকে ওই মেয়েটিকে মারার জন্য। তারপর যখনই মেয়েটি আসে মেয়েটিকে মেরে সে এখান থেকে মেয়েটিকে বেঁধে অন্য একটি জায়গায় রাখে। তারপর মেয়ে ড্রেস আপ নিয়ে স্যারের রুমে প্রবেশ করে। মিউজিক টিচার যখন তাকে দেখতে পায় তখন তাকে চেনে ফেলে আর বলে তুমি এখানে কি করছো। সে শুধু একই কথা বলছিল যে আপনার সাথে আমি থাকতে চাই, কারণ আপনার সাথে থাকার পর হয়তো আমার ভালো লাগতে পারে। মিউজিক টিচার এখান থেকে চলে যেতে চাইলে সে তাকে আঘাত করে। আঘাতের কারণে মিউজিক টিচার অনেক ব্যথা পায়। সে তার মাথা দিয়ে অনেক রক্ত ঝরছিল, তবে সে এই অবস্থাতেই তার সাথে ওইসব কাজ করে যেগুলো সে করতে চাইছিল। সে এমনভাবে কাজগুলো করছিল তাকে দেখে মনে হচ্ছিল মিউজিক টিচার মরে গেলে সে হয়তো কাজটা কমপ্লিট করতে পারবে না। সে জানতো মিউজিক টিচার মারা যাবে, তারপর তার সাথে ওইসব কাজ করছিল। কোন লেভেলের সাইকো ভাই আপনারা এটা চিন্তা করেন, আমি তো ভেবেই পাচ্ছি না। তারপর সে ওয়াশরুমে চলে যায়, গিয়ে বাথটেবের ওপর শুয়ে নিজের হাত কেটেই মারা যায়। এখানে আমরা বুঝতে পারি সে কিছুটা সাইকো টাইপের ছিল। সিন যখন সবকিছু পরিষ্কার করতে আসে তখন সে ওই মেয়েটিকে খুঁজে পায় যে কিনা ঘায়েল অবস্থায় ছিল। মেয়েটিকে সে হেল্প করে, তারপর মেয়েটি তাকে সবকিছু খুলে বলে। তারপর সে ওই রুমটিতে গিয়ে এই অবস্থা দেখতে পায়। পুলিশকে কল করলে জ্যাক চলে আসে আর শিন তাকে জিজ্ঞাসাবাদ করে আর ওই মেয়েটির কথাও জিজ্ঞেস করে। তখন শিন তার জানা মতো সবকিছু খুলে বলে। তারপর সে চলে যায় হসপিটালে জিজ্ঞাসাবাদ করার পর সে আবারও ওই হোটেল রুমে ফিরে আসে আর হোটেল রুমে বাথটাবের পুরো পানি পরিষ্কার করে। তারপর সে এখান থেকে একটি চশমা পায়, যেই চশমাটি ম্যাজিক্যাল চশমা বলেও আপনারা বলতে পারেন, যেটা দিয়ে লাইন দেখা যায়। যখন আয়নায় সে নিজের মাথার উপর এতগুলো লাইন দেখতে পায় সে অবাক না হলেও আমি অবাক হই। তারপর আমরা দেখতে পাই সে সিওনের কাছে চলে আসে আর তার মাথার উপর একটি মাত্র লাইন দেখতে পায়। আর লাইনটি আশেপাশে কারোর সাথে কানেক্ট হচ্ছিল এমনটা মনে হচ্ছিল, বা বাহিরে কারোর সাথে কানেক্ট হচ্ছে, তবে কার সাথে হচ্ছে এটা জানা যায় না। এর মধ্যে দিয়ে পার্ট 4 শেষ হয়ে যায়। পার্ট 5 খুব তাড়াতাড়ি আমি আপনাদের জন্য নিয়ে আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন।